নমস্কার শ্রোতা বন্ধুরা, আমরা দুই সই মনামি ও গায়ত্রী আবার আপনাদের স্বাগত জানাই আমাদের এই সইয়ের মঞ্চে। সইয়ের আজকের নিবেদন ভালোবাসি তোমায় গল্পের ৬৫তম পর্ব। আমাদের সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তবে শুনতে থাকুন ধারাবাহিক প্রেমের গল্প ভালোবাসি তোমায়। আমরা আমাদের পূর্ববর্তী পর্ব থেকে জানতে পারলাম যে অরুণা দেবীও বিদিশা এবং সোহমের সম্পর্ক মেনে নেন। এদিকে ইনস্টিটিউটে আয়ুষী এবং মৌমিতা বিদিশার সাথে একটু অন্যরকম ব্যবহার করে, যাতে বিদিশা ভীষণ মনক্ষুণ্ণ হয়। আবার রুদ্র স্যার বিদিশাকে তার কেবিনেও ডেকে পাঠায়। এর পরবর্তীতে কি হলো সেটি জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। কি হলো ম্যাডাম, উত্তর দিন। বিদিশা মাথা নিচু করে থাকে। রুদ্র স্যার বলতে থাকেন, এত বড় একটা ওয়ার্কশপ, এত ছেলে মেয়ে, আমার তো টেনশনে নিদ আসেনি। এতজনের রেসপন্সিবিলিটি আমার ওপর। আপনাদের ওপর ভরসা করেছিলাম ম্যাডাম, আর আপনারা কি না। সাহসে ভর করে ভ্রু কুঁচকে বিদিশা জিজ্ঞাসা করে, আপনি কি নিয়ে কথা বলতে চাইছেন? আমি সেদিন কোথায় ছিলাম, না আমি কি কোনো অন্যায় করেছি? রুদ্র স্যার চুপ করে যায়। বিস্মিত হয়ে বলেন, আপনার সাহস আছে ম্যাডাম। বসের সামনে বসে আপনি নিজে ভুল করে তাকেই আবার জিজ্ঞেস করছেন। বিদিশা এবার সরাসরি স্যারের দিকে তাকিয়ে বলল, আমি সত্যি জানতে চেয়েছি কি ভুল করেছি। রুদ্র স্যার বিদিশার চোখে চোখ রেখে কয়েক মুহূর্ত চুপ করে কিছু বোঝার চেষ্টা করলেন। তারপর সরাসরি জিজ্ঞাসা করেন, ও আচ্ছা, আপকো তো পাতাই নেই হ্যায়, বুঝতেই পারছেন না। তবে শুনুন ম্যাডাম, সোহম স্যার আর আপনি সারা রাত হোটেলের রুমে কি করছিলেন? ইনকার করবেন না, পাক্কা খবর আছে আমার কাছে। রুদ্র স্যারের কথাটা শোনা মাত্র বিদিশা চোখ নামিয়ে নেয়। হৃদস্পন্দন যেন আরো বাড়তে থাকে। যে ভয়টা মনে জায়গা করে বসেছিল সেটাই সত্যি। রুদ্র স্যার বলে, সোহমকে আমি পরে দেখে নেব, তো আপ বলিয়ে বিদিশা ম্যাডাম। বিদিশা কিছু উত্তর দেয় না, মাথা নিচু করে বসে থাকে। রুদ্র স্যার আবার বলেন, আমি আপনাকে বহুত বিশ্বাস করতাম। আমার তো সোচেরও বাহার এই ঘটনা। একটা অফিস ট্যুরে গিয়ে আপনারা এমন করলেন। আপনাদের কাছ থেকে বাচ্চাগুলো কি শিখবে? কি বিশ্বাসে নেক্সট টাইম পাঠাবো আপনাদের? এইবার বিদিশা বাধা দিয়ে বলে, স্যার আপনি ভুল ভাবছেন। বিদিশার সাহস দেখে রুদ্র স্যার যেন একটু চমকে যায়। বিরক্তি সহকারে একটু থেমে জিজ্ঞাসা করেন, কি ভুল ভাবছি আমি, বলুন। স্যার আসলে আমরা দুজনে এক রুমে ছিলাম ঠিকই, কিন্তু আপনার কোনো টেনশন করার মতো ঘটনাই ঘটেনি। হেসে ওঠে রুদ্র স্যার। ও বুঝলাম, কিচ্ছু হয়নি। যদি না হয় তো সারা রাত কি করছিলেন দুজন? লুকাছুপি খেলছিলেন? বিদিশার মাথা নিচু হয়ে যায়। কি বলবে বুঝতে পারছে না। হাতের আংটিটা ঘোরাতে থাকে। বলবে এর কথা? সাহস কুলায় না। আবার যদি উল্টো কিছু হয়? সোহমকে এই সময় খুব দরকার ছিল। কি ম্যাডাম, উত্তর পাবো না? বিদিশা উত্তর খুঁজে পায় না। কতটুকু বলবে কি বলবে না মনে মনে গুছিয়ে উঠতে হাঁপিয়ে ওঠে। আমি শোনার জন্য বসে আছি ম্যাডাম, বলুন, আমি শুনতে চাই। বিদিশার গলা শুকিয়ে কাঠ।
একটু আমতা আমতা করে বলে, স্যার, আসলে নিজেদের মতো একটু সময় কাটাতে চেয়েছিলাম, কিন্তু কি হলো জানি না, গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর আর কিছুই জানি না। উচ্চস্বরে হেসে উঠলেন রুদ্র স্যার। বললেন, ও তাই বলুন, মানে আপনারা একটা রিলেশনে আছেন, পেয়ারওয়ালা, তাই তো? মাথা নিচু করে মাথা ঝাঁকিয়ে সম্মতি জানায় বিদিশা। আমার কিছু একটা চিন্তা করে বলেন, হ্যাঁ, ঠিকই বলেছেন ম্যাডাম। একটা রিলেশনে থাকলে সময় তো কাটাতেই হবে। সে সময় যেটা নিজেদের মতো করে কাটাতে হয়, একটু আড়ালে, थोड़ा प्यार से रोमांस से। সবকিছু কি আর এমনি এমনি সবকে সামনে হয়? বিদিশা হাঁ করে তাকিয়ে রইল। স্যারের নোংরা ইঙ্গিত বুঝতে অসুবিধা হলো না। স্যারের দিকে তাকিয়ে বলল, না না স্যার, আপনি ভুল ভাবছেন। আমরা একসাথে ডিনার করে গল্প করছিলাম, কিন্তু কি যে হলো, কিভাবে ঘুমিয়ে পড়লাম জানি না। তো মানে ইয়ে দাঁড়ায়, সোহম স্যার আর আপনি দুজনেই কি একসাথে একই রুমে ছিলেন, তাই তো? বিদিশা মাথা আবার নিচু করে নেয়। ঘরে আবার নিস্তব্ধতা জাঁকিয়ে বসে। কিছুক্ষণ চুপ থেকে আবার রুদ্র স্যার বলেন, তো ম্যাডাম, আপনি শিওর আপনার সোহম স্যার আপনার সাথেই ছিলেন সারা রাত, কোথাও যায়নি আপনাকে ছেড়ে? এমন প্রশ্নে বিদিশা একটু অবাক হয়। বলে, না স্যার, ও তো আমার পাশেই শুয়েছিল। আমি আগে ঘুম থেকে উঠে নিজের রুমে গেছি। রুদ্র স্যার এবার হো হো করে হেসে উঠলেন। তারপর কোনো রকমে হাসি চেপে বলেন, আপনি বহুত ইনোসেন্ট আছেন ম্যাডাম, কিন্তু ম্যাডাম অতটাও না যতটা শো করছেন। চলুন, নো প্রবলেম, आपकी কাহানিতে একটু টুইস্ট তো আছেই। আপনি বোধহয় জানেন না, আপনি তো ঘুমিয়েছিলেন। আপনার পিঠ পিছেও অনেক কিছুই ছিল। বিদিশা একরাশ জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে স্যারের চোখে চোখ রাখে। রুদ্র স্যার বলেন, রুকিয়ে রুকিয়ে, আমি আপনার সেই কাহিনীর টুইস্টে বলে দিচ্ছি। বলে কাউকে ফোন করে কেবিনে ডেকে পাঠালো। মিনিট ৩ অপেক্ষা বিদিশার মনে অজস্র প্রশ্নের ঢেউ খেলে গেল। বিশ্বাসের পাটাতনে ধাক্কা লাগতে চায়। বিদিশা বিশ্বাসে ভর করে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। আয়ুষী এসে ঢুকলো। আয়ুষীকে দেখে বিদিশা যতটা না অবাক হলো, তার থেকে অনেক গুণ বেশি খুশি হলেন রুদ্র স্যার। বললেন, বিদিশা ম্যাম, এই যে আপনার গল্পের টুইস্ট। আরে আরে, আয়ুষী ম্যাডাম, বসুন বসুন। বিদিশা অবাক হয়ে তাকিয়ে রইল আয়ুষীর দিকে। সেদিন তো আয়ুষীদি নিজেই পাঠিয়েছিলেন সোহমের কাছে। আজ আবার কিসের নতুন গল্প, কিসের টুইস্ট? রুদ্র স্যার জিজ্ঞেস করলেন, এবার বলুন আইসি ম্যাডাম, ওয়ার্কশপের শেষ দিন সোহম স্যার রাতে কোথায় ছিলেন? বিদিশার দুনিয়ায় যেন কেউ হাতুড়ি মারছে। চোয়াল শক্ত হয়ে আসছে বিদিশার। আয়ুষী বলে, স্যার, সেদিনের ঘটনা কেন আসছে? ওটা একটা ইমার্জেন্সি ছিল, আপনাকে বলেছি তো। রুদ্র স্যার রাগে চোখ পাকায়। মাথা নিচু করে আয়ুষী বলল, আসলে সেদিন রাত্রে হঠাৎ করে। রুদ্র স্যার বাধা দেয়, আরে রুকিয়ে ম্যাডাম রুকিয়ে, এত কথা কি বিদিশা ম্যাডামের শোনার সময় আছে? সিধা সিধা বলুন না, রাতে কার সাথে ছিলেন? সোহম স্যার? আয়ুষীর গলা শুকিয়ে আসে। এভাবে ফাঁদে পড়তে পারে কখনো বুঝতে পারেনি। একটা সাধারণ ঘটনাকে কিভাবে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে ভাবলেই অবাক হতে হয়। কি হলো আইসি ম্যাডাম? সম্বিতে ফিরে পেল আয়ুষী। বিদিশার দিকে তাকিয়ে বলল,
তুমি ঘুমিয়ে পড়লে স্যার আমার সাথে ছিলেন ভোর রাত পর্যন্ত। বিদিশা ক্রূরভাবে আয়ুষিদির দিকে তাকিয়ে রূঢ় গলায় বলল, আয়ুষিদি, তুমিও শেষ পর্যন্ত বলতে পারলে এমন কথা? এ হতেই পারে না, আমি বিশ্বাস করি না। তুমি কেন? কেউ বললেও আমি বিশ্বাস করব না। রুদ্র স্যার আয়ুষীর কথা ধরে বলল, ম্যাডাম বিশ্বাস করবেন না করবেন না সেটা আলাদা ব্যাপার, কিন্তু সচ তো সচই হ্যাঁ। আমাদের মানা না মানার ওপরে কি কাহিনী বদলে যাবে? আয়ুষী বিদিশা দুজনে চুপ করে বসে আছে। বিদিশার শরীর মন যেন জ্বলে যাচ্ছে। এত বড় অপবাদ সোহমকে নিয়ে ভাবা যায় না। বিদিশার শ্বাস দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। বিদিশা রুদ্র স্যারের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে বলল, আপনারা যাই বলুন, আমি চিনি সোহমকে। আপনারা বানিয়ে বলছেন। যদি এমন কোনো কথা থাকতো আমাকে বলতো। বিদিশার গলায় কান্না জড়িয়ে আসে। বিদিশা এক রাশ ঘৃণা নিয়ে বলল, কথাটা বলতে তোমার লজ্জা লাগলো না আয়ুষিদি? আমি তোমাকে দিদির নজরে দেখি, আর তুমি? বিদিশার কথায় ভীষণ খারাপ লাগছে আয়ুষীর, কিন্তু উত্তেজনা দুপক্ষের জন্যই খারাপ। সোহমের সম্বন্ধে কোনো উল্টোপাল্টা কথা বিদিশা সহ্য করতে পারবে না, এটা জানা কথা। আয়ুষী বিদিশার অভিযোগ হজম করে বলে, একসাথে থাকলেই কি সব খারাপ হয় বিদিশা? সত্যিটা জানার চেষ্টা করবে না তুমি? বিদিশা উঠে দাঁড়ায়। আর কিছু শোনার বা বোঝার ইচ্ছে নেই, শুধু মুখে বলে, আমি আপনাদের কাউকেই বিশ্বাস করি না। সোহম শুধু আমার, আর কারো না। ও কোনো খারাপ কিছু কখনো করতে পারে না, কিছুতেই পারে না। বিদিশা যেন জোয়ালামুখী। স্যারের কোনো পারমিশন ছাড়াই বড় বড় পা ফেলে ছুটে বেরিয়ে গেল কেবিন থেকে। রুদ্র স্যার যেন ভীষণ মজা পেলেন। পেপার ওয়েট ঘোরাতে ঘোরাতে হেসেই চলেছেন। হেসে হেসে বললেন, আসলি মজা তো বাদ মে আসবে ম্যাডাম। হাজার ফোঁটা বিশ্বাস মে এক ফোঁটা অবিশ্বাস সব নষ্ট করে দেবে। আব হোগা খেল। আয়ুষী উত্তেজিত হয়ে বলল, স্যার, কাজটা কি আপনি খুব ভালো করলেন? কোনো দরকার ছিল এই ভুল বোঝাবুঝি করানোর? বিদিশা সোহম ছাড়া কিচ্ছু বোঝে না, ও এসব সহ্য করতে পারবে না। বলতে বলতে উঠে দাঁড়ায় আয়ুষী। বাইরে যেতে উদ্যত হলে রুদ্র স্যার বললেন, গলাটা নিচু করে কথা বলবেন আমার সাথে। আমি আপনার বস আছি, মাথায় রাখবেন সেটা। আর ব্যাপারটা ওদেরই বুঝে নিতে দিন। আপ শুনিয়ে ইয়ে পেপারটা একটু পড়ুন। আয়ুষী হাতে একটা পেপার ধরিয়ে দেয়। আয়ুষী পড়তেই কেমন যেন চুপ হয়ে যায়। রুদ্র স্যার বলেন, জানেন তো, আপনি বিদিশার উপকার করতে গেলে এই টার্মিনেশন লেটারে একটা সাইন হয়ে যাবে। মুঝে পাতা হ্যায় ইয়ে জব আর স্যালারি আপনার কত দরকারি আছে ম্যাডাম। তাই মুখ বন্ধ করে আর কাজ করুন। এবার আপনি এখান থেকে আসতে পারেন। আয়ুষী দাঁতে দাঁত চেপে বেরিয়ে এলো। নিজেকে এত ছোট আর অসহায় মনে হলো। কি করবে, কি উপায়, কিচ্ছু বুঝে পেল না। কিন্তু জীবনের সংগ্রামের কাছে হাত পা যে বাঁধা। নিজের কেবিনে ঢুকে থম মেরে বসে রইল। বিদিশা আয়ুষীকে নিয়ে কি ভাবছে, ভাবলেই নিজের ওপর কেমন যেন ঘৃণা হচ্ছে। এদিকে বিদিশা বাথরুমে ঢুকে কান্নায় ভেঙে পড়েছে। সোহমের সাথে কারো নাম জড়াবে না। কেন জড়াবে? সোহম শুধু বিদিশার, শুধু বিদিশার। একটু শান্ত হলে বিদিশা ভাবল,
কথাটা সোহমকে বলবে, এর শেষ দেখে ছাড়বে। কিন্তু পর মুহূর্তে ভাবল, এই টেনশনের মাঝে নতুন করে আর কোনো টেনশন দেবে না। এর জবাব বিদিশা নিজে দেবে। একটু সময় দরকার তার জন্য। নিজে কোনো রকমে বাইরে এসে সোজা আয়ুষিদির কাছে গিয়ে জিজ্ঞাসা করে, কেন এমন করলে আয়ুষিদি? কি ক্ষতি করেছি তোমার? সোহমের নামে এত বড় কথা বলতে বাধল না তোমার? আয়ুষীর চুপ করে থাকে, বুক ফেটে যাচ্ছে যেন। কিন্তু যে তলোয়ার মাথার উপরে দুলছে তাকে উপেক্ষা করা ক্ষমতা নেই আয়ুষীর। বিদিশার চোখের জল যেন থামে না, শ্বাস যেন ফুলে উঠছে। আয়ুষী বিদিশাকে চেয়ারে বসিয়ে এক গ্লাস জল এগিয়ে দেয়। বিদিশা নেয় না। আয়ুষী বিদিশার হাত দুটো ধরে বলে, বিশ্বাস করো না আমায়, কাউকেই করো না। জানো তো, আমাদের চোখ আর কানকেও সবসময় বিশ্বাস করা যায় না, কারণ এরা যা দেখে, যা শোনে, তাই বিশ্বাস করতে বাধ্য করে, যা কিন্তু সবসময় সত্যি হয় না। তোমার মন কি বলে, মনের কথা শোনো, নিজের বুদ্ধি কাজে লাগাও, বাকি কিচ্ছু দেখো না। এই মুহূর্তে অনেক কিছু দেখতে হবে, তাই কেঁদো না বিদিশা, শক্ত হও। বিদিশার আয়ুষীর জ্ঞান শুনতে ইচ্ছে করে না, চোখের জল মুছে উঠে দাঁড়ায়, নিজেকে একটু শক্ত করে বলে, আজকের পর থেকে আমি যেন তোমাকে দরকার ছাড়া সোহমের আশেপাশে না দেখি, তাহলে ভুলে যাব তুমি আমার সেন্টার হেড। বলে আয়ুষীর কেবিন থেকে বেরিয়ে গেল বিদিশা। আয়ুষী অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্ব? আজকের পর্ব কেমন লাগলো তা কমেন্টে জানান প্লিজ। আপনাদের একটিমাত্র কমেন্ট আমাদের এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করবে। আমাদের গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর হ্যাঁ, সুইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজ এই পর্যন্তই। পরের পর্বে আবার দেখা হবে। ধন্যবাদ। ভালো থাকবেন।